প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, ফরিদপুরের গণ অধিকার পরিষদ একটি প্রতিক্রিয়ার আয়োজন করেছে যে এই বিষয়ে আমাদের মতামত কী এবং প্রতিক্রিয়া কী। তো আমরা ফরিদপুরের বিষয়ে যেটা পেয়েছি, ফরিদপুরে হিন্দু এবং মুসলিম মারামারির কোনো ঘটনা ঘটেনি। এখানে যেটা হয়েছে, স্রেফ হিন্দু জনগোষ্ঠী সংঘবদ্ধভাবে নিরীহ নিরস্ত্র শ্রমিকদের হত্যা করেছে এবং পিটিয়ে হত্যা করেছে। এরকম বক্তব্য এসেছে পরিবারের পক্ষ থেকে যে মাথা 2 ভাগ করে দেওয়া হয়েছে রড দিয়ে, বাড়ি দিয়ে। অথচ আরও বক্তব্য আসলো যে নির্মাণ শ্রমিকদের হাতে আগুন নিভানোর উদ্দেশ্যে পানির বালতি ছিল। তো যারা কিনা মন্দিরে আগুন নিভানোর উদ্দেশ্যে পানির বালতি নিয়ে আগুন নিভাচ্ছিল, তাদেরকেই হত্যা করলো ফরিদপুরের হিন্দু ভাইয়েরা। আমার প্রশ্ন হলো যে আমাদের যে গণমাধ্যমগুলো, সেগুলো ফরিদপুরের ঘটনায় নিউজ করতে গিয়ে বলেছেন যে এলাকাবাসী, গ্রামবাসীর গণপিটুনিতে মারা গেছে। এইরকম প্রাথমিকভাবে নিউজগুলো এরকমই ছিল যে মন্দিরে আগুন দেওয়ায় অভিযুক্ত কিছু মানুষকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। অথচ ওই এলাকা যে হিন্দু সংখ্যাগুরু এবং হিন্দু লোক সংখ্যা দিয়ে ভরপুর, এইটা গণমাধ্যমগুলো এড়িয়ে গিয়েছে। তারা বারবার এটা প্রচার করেছে যে জনতার পিটুনিতে নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এইটা মুসলিম সম্প্রদায়ের উপরে একটি মিডিয়া আক্রমণ বলা যেতে পারে। আমরা মনে করছি এটা একটা মিডিয়া আক্রমণ, যে মিডিয়া আক্রমণের মাধ্যমে নির্মাণ শ্রমিকদেরকে প্রাথমিকভাবে আপনার অগ্নিকাণ্ডে অভিযুক্ত হিসেবে কিছুটা সন্দেহ তারা প্রকাশ করেছিল। আমরা এই ধরনের গণমাধ্যমকে নিন্দা জানাই এবং সংশোধনের আহ্বান জানাই। পরবর্তীতে সেখানে যারা পূজা কাজে জড়িত ছিল, তাদের মুখ থেকে বক্তব্য এসেছে যে তারা আগুন চিৎকার করছিল এবং তারাই বালতি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করছিল। তো যারা কিনা আগুন নিভানোর চেষ্টা করছিল, তারা কিভাবে আগুন দেয়, এই কথাটির মর্ম আমাদের হিন্দু ভাইরা কি আমাদেরকে বলতে পারবেন? এখানে যে নামগুলো হত্যাকাণ্ডের সঙ্গে এসেছে, সেই নামগুলো আমরা একটু শুনব। হামলা যারা অংশ নিয়েছিল, এখানে এলাকাবাসী বলে মুসলিম সম্প্রদায়কেও সম্পৃক্ত করার চেষ্টা করেছে গণমাধ্যমগুলো। আমরা মানব জমিনের একটি নিউজ হাতে পেয়েছি। সেখানে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে কৃষ্ণনগর, জাননগর, শিদলিজুরি ও তারাপুর মিলে গঠিত পঞ্চপল্লী। এই পঞ্চপল্লী, এটা সনাতন ধর্মের নাগরিকরা এখানে বেশি, মুসলিম সংখ্যা নেই বললেই চলে। এবং হামলার দিনে সেখানে আশেপাশে গ্রামের অন্তত 2000 লোক অংশ নেয়। এখানে আবারও বলছি, এটা মুসলিম অধ্যুষিত এলাকা না, এখানের সবাই হিন্দু প্রায়। এবং এই মামলায় 31 জনকে হামলায় আসামি করা হয়েছে। সেই নামগুলো আমরা একটু শুনব। গোবিন্দ সরকার, অনয় ভাদুরী, টাঙ্গাল মণ্ডল, কালীপদ মণ্ডল, রবীন্দ্রনাথ মণ্ডল, কেশব মণ্ডল, সজীব মণ্ডল, মঙ্গল সরকার, প্রেম কুমার, অনিল কুমার বালা, অসীম বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, হরিচন্দ্র অধিকারী, গোবিন্দ বালা, সজীব মণ্ডল, সুফল ওরফে মুক্ত, মানিক মণ্ডল, গোপাল সরকার, পলাশ সরকার, মণিকুমার বিশ্বাস, উজ্জ্বল দাস, কৌশিক জোয়ারদার, বিপ্লব মণ্ডল, গণেশ বসু, মিল্টন সরকার, হৃদয় বিশ্বাস, মনোজিৎ বালা, গৌতম মণ্ডল, মিহির সরকার, উজ্জ্বল মিত্র, রাজকুমার সরকার। এখানে হত্যাকাণ্ডে জড়িত একজনও মুসলিমের নামে এখানে মামলায় অভিযুক্ত দেখা যাচ্ছে না। তাহলে কিভাবে, কী তথ্যের ভিত্তিতে এই নিউজটি করা হলো এলাকাবাসী? এর দ্বারা প্রাথমিকভাবে এখানে নিহত শ্রমিকদেরকে একটা ভিকটিম ব্লেমিংয়ের চেষ্টা হয়েছে যে তারা আগুনের সঙ্গে অভিযুক্ত কি না, এবং তারা আগুনের জন্য সন্দেহভাজন এইরকম। অথচ সেইখানে যেই 2 জন শ্রমিক মারা গেল, তাদের মার বক্তব্য এবং চাচার বক্তব্য আমরা পেয়েছি। মা বলছে যে তারা অনেক আগে থেকেই ওই নির্মাণ শ্রমিকরা হুমকির সম্মুখীন হচ্ছিল, এই জন্য যে ওইখানের যে ইউপি
দায়িত্বশীল রয়েছে, সেই দায়িত্বশীলের মধ্যে আমরা একটু সেই ঘটনাটিও জানার চেষ্টা করি। এই ঘটনাগুলো বিভিন্ন ভিডিও, বিভিন্ন বক্তব্যে সেভাবে আসছে না। আমরা ধন্যবাদ জানাই মানবজমিনকে, তারা সবসময়ই ব্যতিক্রমধর্মী নিউজ করে। ঠিকাদার কাজ নিয়ে ঝামেলা ছিল কি না এই বিষয়েও একটি বিবৃতি এসেছে। আপনারা দেখবেন যে এখানে কালী মন্দিরের পাশে 69 নং পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। শৌচাগার নির্মাণ প্রকল্পের কাজ পায় ফরিদপুর মাহিদা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাব কন্ট্রাক্টে ওই কাজ বাগিয়ে নেয় নয়াপাড়া ইউনিয়নের চোপের ঘাট গ্রামের সাব ঠিকাদার জালাল শেখ। এবং ঈদের আগে অজিতের লোকজন নির্মাণ ইউপি সদস্য হলো অজিত কুমার। আমি আবারও বলছি, ইউপি সদস্য অজিত কুমার। এই অজিত কুমার সরকার তিনি চাঁদা নেওয়ার জন্য ঈদের আগে সেখানে গিয়ে দাবি করেন, চাঁদা না দিলে মারধরের হুমকি দেন। পরে নির্মাণ কাজের রড চুরি করার চেষ্টা করে অজিত কুমার, এবং এতে শ্রমিকরা বাধা দেয় এবং সেখানে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই যুবকরা উত্তেজিত হয়ে আশরাফুল সহ শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায় সেখান থেকে। এই ঘটনাগুলো আশরাফুল এবং আসাদুলের মায়ের বক্তব্য আমরা এখানে শুনছি। তার মায়ের কাছে সেই ঈদের আগের ঘটনা বর্ণনা করেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে তার মা এবং বাবা তাদেরকে এই কাজে যেতে দেবে না বলে তারা জানিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে সেই ঠিকাদারের অনুরোধে তারা সেখানে আবার কাজে যায়। সেই কাজ শুরু করলে ঈদের পরে আবারও সেখানে গিয়ে হুমকি ধামকি দেয়, এবং যেদিন ঘটনা ঘটলো সেই দিন সকালবেলা তাদেরকে দেখে নেবে, তাদেরকে শেষ করবে, এই ধরনের হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায়। দুঃখজনক হলো সেই দিনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এইটি আমাদের কথা নয়, এটা পরিবারের কথা, ওইখানের প্রত্যক্ষদর্শীদের কথা। তাহলে অজিত কুমার যে এখানে হুমকি দিয়ে গেল, সেই অজিত কুমারকে অভিযুক্ত করা যায় কিনা আমার প্রশ্ন। সেই অজিত কুমারের নাম কিন্তু এখানে আমরা মামলার মধ্যে এখনও দেখছি না। আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিক্রিয়া হলো যে ঝোঁকের বশে কিছু মানুষ গিয়ে গণপিটুনিতে অংশ নেওয়া আর এই গণপিটুনি আয়োজনের পরিকল্পনা করা কিন্তু এক বিষয় নয়। সুতরাং এই পরিকল্পনাকারী যারা, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই ইউপি সদস্য যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এখানে তপতি মণ্ডল, রানী মণ্ডল যিনি এখানের পূজারী, তিনি সেখানে মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালান। ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তপতি মণ্ডল মানবজমিনকে বলেন, আমি মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে নির্মাণ শ্রমিকদের মন্দিরের সামনে বটগাছের নিচে দেখতে পাই। তারা অজিত কুমারের টিমের সঙ্গে গালাগালি করছিল, এরকম তারা পেয়েছে। তবে কারা কাকে এবং কার সঙ্গে গালমন্দ করছে, প্রথমত হলো গালমন্দ সেটা তিনি জানেন না, তা আমি বুঝতে পারিনি। তপতি রানী আরও বলেন, উনি আসলে এড়িয়ে গিয়েছেন এখানে যে অজিত কুমারের সঙ্গে যে ঘটনা ঘটছে, গালমন্দ করছে, কিন্তু উনি দেখেননি যে গালমন্দ কার সঙ্গে করছে, কার সঙ্গে ঝগড়া হচ্ছে, দেখেননি, এড়িয়ে গেলেন উনি। তো আমার কাছে এটা মনে হয়েছে তপতি রানী মণ্ডল তিনিও অজিত কুমার সহ এখানে অভিযুক্তদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। তারা ও হুমকির বিষয়ে আসাদুলের মা শারমিন বেগম মানবজমিনকে বলেন, ওদের কাছে ওই এলাকার কিছু ছেলে চাঁদা চায়, টাকা না দিলে মারধরের হুমকি দেয়, কাজ করতে দেবে না বলে শাসিয়ে যায়। ঠিক আছে, এইরকম ঘটনাটি আমরা ওসি প্রদীপের সঙ্গে একটু কম্পেয়ার করতে পারি। ওসি প্রদীপ যখন একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছিল এবং মেজর সিনহাকে যখন হত্যা করলো, এর আগে শত শত হত্যাকাণ্ডের সঙ্গে সে অভিযুক্ত ছিল। যখন এই ধরনেরভাবে ওসি প্রদীপকে গ্রেপ্তার করা হলো, তখন আমরা শাহবাগে প্রথম প্রতিবাদ করেছিলাম। আমরা অল্প কিছু মানুষ আমাদেরকে ওই সময় সোয়াট আক্রমণ করবে এই ধরনের ভয় দেখানো হয়েছিল, আক্রান্ত করবে এই ধরনের ভয় দেওয়া। এখানে তার সাক্ষী আমাদের এখানে মোল্লা রহমতুল্লাহ রয়েছে। আমার কথা হলো, সেই ওসি প্রদীপ যখন গ্রেপ্তার হলো, তখন তাকে রক্ষা করার জন্য রানাবাস গুপ্ত নামে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের একজন দায়িত্বশীল, তিনি তার পক্ষে গিয়ে মামলা লড়েন। আমার প্রশ্ন হলো যে ওসি প্রদীপকে কেন একজন হিন্দু হিসেবে ট্রিট করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ? তিনি একজন অপরাধী এই হিসেবে কি ট্রিট করতে পারতো না? একজন হিন্দু যদি অপরাধী হয়
তাকে কি সেই হিন্দু সমাজ এসে বাঁচানোর চেষ্টা করবে? আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সময় প্রতিবাদ করেছিলাম এবং সেই ওসি প্রদীপের হত্যাকাণ্ড প্রমাণিত হতে আরও কি প্রমাণ লাগবে আমাদের প্রশ্ন। তার জন্য কি উপযুক্ত সময় পার হয়নি? এখনও তার বিচার হচ্ছে না। এতগুলো মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, তার বিচার হচ্ছে না। এটা কি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই তার এই বিচার কার্য সম্পন্ন হচ্ছে না? এটা আমাদের প্রশ্ন। উগ্র হিন্দুত্ববাদী যে রাজনীতি ভারতে বিজেপি শুরু করেছে, সেই ভারতের সেই হত্যাকাণ্ড, সেই পিটিআই হত্যাকাণ্ডের সেই রেশ আমরা দেখছি যে ফরিদপুরেও এই ধরনের ঘটনা ঘটছে, যে ফরিদপুরেও সে একইভাবে সেই উগ্র হিংস্র কায়দায় দুইজন মুসলিম নাগরিককে হত্যা করা হলো। এইখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি, এরকম না যে মুসলিমরা প্রতিরোধ করেছে। এখানে স্পষ্টভাবে নিরীহ মানুষগুলোকে হাত পা বেঁধে শোয়ায় রাখা হয়েছে। আমাদের কাছে সেই ভিডিওটি এসেছে, সেই ভিডিওটি আমরা দেখাচ্ছি না, কারণ এই ভিডিওটি আমরা দেখতেও ভয় পাই। এরকম নির্মম এবং বর্বর, এতটা বর্বরভাবে মাথায় আপনার আঘাত করা হয়েছে। এখানে হিন্দু ভাইয়েরা যারা আছেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা এই হত্যাকাণ্ডের পরে অসংখ্য হিন্দু ভারতে এবং বাংলাদেশে উল্লাস করে তাদের মাঝে কীভাবে আসে আমাদের কাছে প্রশ্ন। আপনারা এই উল্লাস করে বর্বরতা এবং জাহিলিয়াতের যুগের পরিচয় দিয়েছেন। এ ধরনের বর্বরতা মানায় না। আমি হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা বিভিন্ন সময় হিন্দুদের উপরে বিভিন্ন সময় আক্রান্ত হলে তারপরে আপনারা সেখানে মানববন্ধন করেন। আমরা সকল হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং বিভিন্ন সময় আমরা কথা বলেছি। যখন সুনামগঞ্জে সাল্লায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, যুবলীগ নেতারা আক্রমণ করেছে, তখন আমরা সেখানে ঢাকায় প্রতিবাদ করেছি। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যখন হামলা করলো আওয়ামী লীগ নেতারা, তখন আমরা সেখানে প্রতিবাদ করেছি। মাশরাফি নড়াইলে হিন্দুদের উপর আওয়ামী লীগ নেতারা হামলা করেছে, বাড়িঘর ঘুরাই দিয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আমরা মুসলিমরা কার উপর হামলা হচ্ছে সেটা হিন্দু না মুসলিম সেই বিষয়ে আমরা কখনো তোয়াক্কা করি নাই। আমরা মানুষের উপরে হামলা হচ্ছে সেই বিষয়ে আমরা প্রতিবাদ করেছি। এবং রংপুরের ঘটনা একটু স্মরণ করে দিতে চাই। ছাত্রলীগ নেতা সৈকত 20টি হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল, আমরা সেই বিষয়ে প্রতিবাদ করেছি। তার কারণে আমরা বাংলাদেশে, আপনারা অনেকে অভিযোগ করেন এখান থেকে নির্যাতনের কারণে আপনারা এখান থেকে চলে যাচ্ছেন। আমার প্রশ্ন, আসলেই কি এদেশের মুসলিমরা আপনাদের নির্যাতন করছে, নাকি রাজনৈতিক কারণে, রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ নামের একটি দল সেই হিন্দুদের উপর নির্যাতন করে মুসলিমদের উপর দোষ দিচ্ছে? আমার প্রশ্ন, এই সহজ ব্যাকরণগুলো আপনারা কি বোঝেন না? গত 16 বছরে হিন্দুরা আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, তাহলে এই 16 বছরে কেন আওয়ামী লীগ হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারলো না? সেই আওয়ামী লীগকে হিন্দুরা সাপোর্ট করে, সব সময় তাদেরকে দেবতার মতো পূজা করে। আমার কথা হলো, আপনারা সেই আপনাদের উপরে হামলার ঘটনায় আমাদেরকে 2টা প্রমাণ দেখান, যেই হত্যাকাণ্ডে যেই ঘটনায় আপনাদের উপরে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের কেউ আপনাদের মাথায় বাড়ি দিয়েছে। এরকম দেখাতে পারবেন না? এরকম যদি দেখাতে পারেন, আমরা আমাদের রাজনীতি ছেড়ে দিব। আমরা এই জায়গা থেকে নাই। আমরা তো আপনাদের সাথে সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করতে চাই। তাহলে কেন আপনারা আমাদের কাছ থেকে দূরে থাকেন? একটা বাংলাদেশ যেটাকে অসাম্প্রদায়িক হিন্দু ভাইয়েরা যে নির্যাতনের শিকার অভিযোগ করছে, এটা পুরো বাংলাদেশের উপর একটা ব্লেম। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা তার সম্পদ দখল করেছেন। এখানে জমি দখলের ক্ষেত্রে কে হিন্দু কে মুসলিম তার ভিত্তিতে জমি দখল হয় না। কে ক্ষমতাসীন দল, যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতার জোর দিয়ে নিরীহ অসহায় মানুষদের জমি দখল করে। এই বিষয়গুলো হিন্দু ভাইদেরকে বুঝতে হবে। এবং আমরা যে তথ্যগুলো পেয়েছি, হিন্দুরা এখান থেকে নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে যাচ্ছে না। তারা মূলত ভারতকে তাদের পবিত্র দেশ মনে করে, ভারতকে তাদের মা মনে করে এবং বাংলাদেশের চেয়ে ভারতকে অগ্রাধিকার দেয়। সেই অনুভূতি থেকে তারা সেখানে চলে যাচ্ছে। এবং আমাদের কাছে আরও তথ্য রয়েছে যে ভারতীয় পণ্য বয়কটে আমরা যখন ডাক দিচ্ছি, বাংলাদেশকে ভালোবেসে দেশের পণ্য বিক্রির জন্য, দেশে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার জন্য, না সীমান্তে নাগরিক হত্যা হয় সেই বিষয়ে আমরা প্রতিবাদ করার জন্য, কিন্তু এখানে হিন্দু ভাইদের অনেকে বলছে যে সনাতনীরা ভারতের পণ্য কিনবে, সারা মাসের বাজার ভারত থেকে কিনে এনে আসবে। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে ইনকাম করে আপনারা সনাতনীরা ভারতের পণ্য কিনবেন, তাহলে বাংলাদেশ থেকে ইনকাম করা বন্ধ করেন। আপনি বাংলাদেশের মুসলিমদের কাছে পণ্য